হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং এর দ্বিতীয় নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো তোমাদের দ্বিতীয় নাম্বার অধ্যায়টা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, অর্থাৎ লেনদেন আমরা কখন বলতে পারি, কোন একটা ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি কিনা, বা লেনদেন বলার জন্য কোন কোন বৈশিষ্ট্য থাকা দরকার, বা একটা লেনদেনের কি কি বৈশিষ্ট্য থাকে, এই সব কিছু সম্পর্কে আমরা আলোচনা করব এবং লেনদেনের যে প্রকারভেদ আছে সেইগুলা সম্পর্কেও আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নিই যে আসলে লেনদেন জিনিসটা কি। তো এই লেনদেনের আবিধানিক অর্থে যদি আমরা যাই, তো লেনদেনটাকে আমরা বলতে পারি হচ্ছে কোনো কিছু দেয়া নেয়া বা বিনিময় করা। এটা হচ্ছে আবিধানিক অর্থ, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রানজেকশন। তাহলে এই লেনদেনটাকে ইংরেজিতে বলা হচ্ছে ট্রানজেকশন। তাহলে ট্রানজেকশন যার অর্থ হচ্ছে দেয়া নেয়া বা কোনো কিছু বিনিময় করা। তো আসলেই কি দেয়া নেয়া হলে সেটাকে লেনদেন বলে? তাহলে কোনো পণ্য বা সেবা সামগ্রী যদি দেয়া নেয়া করা হয় বা বিনিময় করা হয়, তাহলে তবেই কিন্তু সেটাকে লেনদেন বলা হয় না। লেনদেন আমরা তখনই বলবো যখন কোনো পণ্য সামগ্রী বা সেবা সামগ্র বা সেবা একে অপরের সাথে বিনিময় করা হয়, এবং এই বিনিময়ের ফলে যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তবেই কিন্তু সেটাকে লেনদেন বলা হয়। তার মানে লেনদেনের প্রধান শর্ত হচ্ছে কোনো পণ্য সামগ্রী বা সেবা একে অপরের সাথে আদান প্রদান হবে, এবং এই আদান প্রদানের ফলে অবশ্যই ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, তবেই কিন্তু সেটাকে আমরা কি বলতে পারি? লেনদেন বলতে পারি। এখন এই লেনদেনের যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো চলো আমরা লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই। তাহলে লেনদেনের লেনদেনের বৈশিষ্ট্য। তো লেনদেনের বৈশিষ্ট্যগুলো আসলে কি কি হইতে পারে দেখো। প্রথমত যেটা আমরা একটু আগে জানলাম যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন, তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে ব্যক্তি, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। যেমন ধরো আমি যদি 5,000 টাকা দিয়ে কোনো একটা জিনিস ক্রয় করি, তাহলে আমার যে তহবিল, এই তহবিল থেকে কিন্তু 5,000 টাকা কমে যাবে। তার মানে এখানে কি হচ্ছে? একটা আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে এইটা হচ্ছে একটা লেনদেন। তাহলে এর বৈশিষ্ট্যটা কি পেলাম? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। 2 নাম্বার হচ্ছে অর্থের মাপকাঠিতে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এটা আসলে কি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বলতে বোঝায়, ধরো যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে কোনো একজন দক্ষ কর্মী, তো এই দক্ষ কর্মী যদি হঠাৎ চাকরিচ্যুত হয় বা চাকরি ছেড়ে চলে যায়, তো তখন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হয়। তো এই ক্ষতি সাধনের ফলে আমাদের যে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয় বা আমাদের যে ক্ষতিগুলো হয়, এর ফলে যে এটাকে আমরা লেনদেন বলবো সেটা কিন্তু না, এটাকে লেনদেন বলা যাবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওই দক্ষ কর্মীটা চলে যাওয়ার ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এটা কিন্তু অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না। তো যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না হয়, তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারি না। তার মানে লেনদেন হইতে গেলে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা। তো দ্বৈত সত্তা বলতে বোঝায় প্রতিটি লেনদেনের দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ দেবে এবং আরেকটা পক্ষ কি করবে? নেবে। তো তখনই মূলত সেটা লেনদেন হবে। তাহলে লেনদেনের কি থাকবে? দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ দেবে এবং এক পক্ষ নেবে। এরপরেরটা হচ্ছে স্বতন্ত্রতা। তাহলে প্রতিটি লেনদেনের কি থাকবে? স্বতন্ত্রতা থাকবে, অর্থাৎ একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেন জড়িত না, এরকমটা হবে। ঠিক আছে। তারপরেরটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণতা। স্বয়ং সম্পূর্ণতা। তাহলে লেনদেনের প্রতিটি ঘটনাই হবে স্বয়ং সম্পূর্ণতা। ঘটনা কখনো আংশিক বা অসম্পূর্ণ হলে চলবে না। প্রতিটি ঘটনাটাকেই কি হতে হবে? স্বয়ং সম্পূর্ণতা হতে হবে, অর্থাৎ প্রতিটি ঘটনাই কি থাকবে? প্রতিটি ঘটনাই সম্পূর্ণ হবে। ঠিক আছে। এরপরে আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? দৃশ্যমান দৃশ্যমান বা অদৃশ্যমান। তাহলে লেনদেন কি হইতে পারে? লেনদেন দৃশ্যমান হইতে পারে অথবা অদৃশ্যমানও কিন্তু হইতে পারে। সো এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তাহলে তখন আমরা সেটাকে লেনদেন বলতে পারি। প্রথমত আর্থিক অবস্থার পরিবর্তন করে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, দ্বৈত সত্তা অর্থাৎ দুইটা পক্ষ থাকে, স্বতন্ত্রতা, তারপর হচ্ছে স্বয়ংসম্পূর্ণতা, এরপর হচ্ছে দৃশ্যমানতা বা অদৃশ্যমানতা।
তো এই হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। এরপর আমরা চলো দেখে নেই যে এই লেনদেনগুলো কত প্রকার এবং কোন লেনদেনকে কি বলা হয় এবং কোন লেনদেনের মধ্যে কোন ঘটনাগুলো আসলে সম্পর্কিত। লেনদেনগুলোকে আমরা এই যে কয়েকটা কাঠামোতে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক, তারপর হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক, অর্থ আদান প্রদান ভিত্তিক, দৃশ্যমান ও অদৃশ্যমান ভিত্তিক, এরপর হচ্ছে উপযোগিতা ভিত্তিক। তো এই পাঁচটা আলোকে আমরা কিন্তু এই লেনদেনগুলোকে ভাগ করতে পারি। তার মধ্যে উদ্দেশ্য ভিত্তিক যে লেনদেন বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে লেনদেনকে তিন ভাগে ভাগ করা যায়, প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, অর্থ আদান প্রদানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়, দৃশ্যমান এবং অদৃশ্যমানের উপর ভিত্তি করে দুই ভাগে, আর উপযোগিতার উপর ভিত্তি করে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। তো এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো। প্রথমত আসি যে ব্যবসায়িক লেনদেন বলতে কি বোঝায়। তো ব্যবসায়িক লেনদেন বলতে বোঝায় হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবসায়িক যে উদ্দেশ্য, এই ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে যে সকল লেনদেন সংগঠিত হয় সেইগুলাকে মূলত বলা হয় হচ্ছে ব্যবসায়ী লেনদেন। যেমন হচ্ছে কোনো কিছু ক্রয় করা, কোনো কিছু বিক্রয় করা, অর্থাৎ যেইগুলোর পেছনে ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে সেই সকল লেনদেনকে মূলত বলা হয় হচ্ছে ব্যবসায়িক লেনদেন। এরপর আসি যে অব্যবসায়ী লেনদেন, অর্থাৎ মুনাফা অর্জনের জন্য নয় বরং মানুষের সেবা প্রদানের জন্য যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, তো সেই প্রতিষ্ঠানের যে লেনদেনগুলা হয় এই লেনদেনগুলা হচ্ছে অব্যবসায়ী লেনদেন। যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা, এইগুলা হচ্ছে কি অব্যবসায়ী লেনদেন। মানে এই প্রতিষ্ঠানের যে লেনদেনগুলা হয় এই লেনদেনগুলাকে বলা হয় হচ্ছে অব্যবসায়ী লেনদেন। এরপর আসে ব্যক্তিগত লেনদেন। তো ব্যক্তিগত বা আমাদের পারিবারিক জীবনে যে সকল লেনদেন হয় এই লেনদেনগুলাকে বলা হয় হচ্ছে ব্যক্তিগত লেনদেন। তো ব্যক্তিগত লেনদেনগুলোর মধ্যে কি কি আছে, যেমন ধরো ছেলের স্কুলের খরচ বা মেয়ের বিবাহের খরচ। তো এইরকম যে খরচগুলা বা লেনদেনগুলা এইগুলা হচ্ছে ব্যক্তিগত লেনদেন। তো আশা করি যে উদ্দেশ্য ভিত্তিক লেনদেনগুলা সবার ক্লিয়ার। এরপর আসি প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন। প্রথমত আসি আন্তঃলেনদেন। তো আন্তঃলেনদেন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেনগুলো সংঘটিত হয় সেটা হচ্ছে আন্তঃলেনদেন। যেমন অবচয়। অবচয় বলতে কি বোঝায়? অবচয় হচ্ছে কোনো একটা আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো একটা যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহারের ফলে ধীরে ধীরে যে এর ক্ষয় হয় বা ধীরে ধীরে এর ক্ষয়জনিত কারণে যে তোমার আর্থিক মূল্যটা কমে যায়, এটা হচ্ছে মূলত কি অবচয়। তো এই লেনদেনটাকে মূলত বলা হয় আন্তঃলেনদেন, যেহেতু এটা প্রতিষ্ঠানের ভেতরে। এরপর আসি বহি লেনদেন। তো বহি লেনদেনটা হচ্ছে যেই লেনদেনগুলা প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংগঠিত হয় সেই লেনদেনগুলোকে বলা হয় বহি লেনদেন। যেমন আমরা বাইরে কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোনো একটা পণ্য ক্রয় করে নিয়ে আসলাম, তো এই লেনদেনটাকে মূলত বলা হয় হচ্ছে বহি লেনদেন। এরপর আসি অর্থ আদান প্রদান ভিত্তিতে। তো অর্থ আদান প্রদানের ভিত্তিতে এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে নগদ। তো নগদ লেনদেন কোনটা? যেই লেনদেনের ফলে নগদ আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটাকে বলা হয় হচ্ছে নগদ লেনদেন। তো যেমন ধরো যে আমরা কোনো একটা পণ্য বিক্রি করলাম, তাহলে আমাদের যে তহবিল, এই তহবিলের মধ্যে কিন্তু নগদ একটা অর্থ চলে আসলো, মানে আমাদের আর্থিক অবস্থাটা পরিবর্তন ঘটলো। বা আমরা যদি কোনো একটা জিনিস কিনে নিয়ে আসি নগদে, তো তখন আমাদের তহবিল থেকে কিন্তু নগদে টাকাটা চলে গেল। তো এই যে লেনদেনগুলা, এই লেনদেনগুলা হচ্ছে মূলত নগদ লেনদেন। এরপর আসে ধারে লেনদেন। তো যেই লেনদেনে নগদে বা চেকের মাধ্যমে আদান প্রদান করা হয় না, তো সেই লেনদেনগুলোকে বলা হয় ধারে লেনদেন। ধরো দেখো আমরা কোনো একটা পণ্য ধারে বিক্রি করলাম বা বাইরে থেকে কোনো একটা পণ্য আমরা বাকিতে ক্রয় করে নিয়ে আসলাম, তো এই লেনদেনগুলোকে বলা হয় হচ্ছে ধারে লেনদেন বা বাকিতে লেনদেন বা বাকি লেনদেন। এবার হচ্ছে অনগদ লেনদেন। তো যেই লেনদেনগুলো চেকের মাধ্যমে বা নগদে আদান প্রদান করা হয় না এবং ভবিষ্যতেও এগুলার কি প্রদান করা হয় না, তো সেইগুলাকে বলা হয় হচ্ছে অনগদ লেনদেন। তো সেটা কি রকম? এই অনগদ লেনদেন গুলার মধ্যে আছে অবচয়, অবলোপন, অর্থাৎ যেইগুলা আর পাওয়া যায় না, তো এইগুলা হচ্ছে কি অনগদ লেনদেন। এরপর আসি দৃশ্যমান লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন। তো দৃশ্যমান হচ্ছে যেই লেনদেন গুলা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এইগুলা হচ্ছে দৃশ্যমান লেনদেন। যেমন ধরো যে আমরা 1000 টাকা দিয়ে কোনো একটা জিনিস ক্রয় করলাম, তো এইটা হচ্ছে কি দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেন কোনটা? যে লেনদেন গুলা কি ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। যেমন ধরো যে অবচয়, মানে আমাদের প্রতিষ্ঠানের কোনো একটা যন্ত্র ধরো যে ধীরে ধীরে ব্যবহারের ফলে কি এর বিভিন্ন ক্ষয় হয়েছে, তো এর ফলে যে এর আর্থিক যে মূল্যটা, এই মূল্যটা কিন্তু কমে যায়। তো এই লেনদেনটাকে মূলত বলা হয় অদৃশ্যমান লেনদেন, যেহেতু এই লেনদেনটা দেখা যায় না। ঠিক আছে। এরপর আসি মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন। তো মূলধনটা হচ্ছে যেই লেনদেনে দীর্ঘমেয়াদী ফলাফল বিদ্যমান, সেটা হচ্ছে কি মূলধন জাতীয়। যেমন ধরো যে আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র কিনে নিয়ে আসলাম, তো এই আসবাবপত্র তো এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার হবে, তাই না? তো এই লেনদেনের ফলাফলটা কি দীর্ঘমেয়াদী। তো এই কারণেই এটাকে বলা হয় হচ্ছে মূলধন জাতীয় লেনদেন।
এরপর আসে মুনাফা জাতীয় লেনদেন কোনটা, যার ফলাফলটা স্বল্প মেয়াদী হয়, সেটা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। যেমন ধরো যে বেতন ভাড়া, তো বেতন আমরা একজন শ্রমিককে যেটা দেই সেটা তো 1 মাসের জন্য, মানে স্বল্প মেয়াদের জন্য, বা একটা যখন ভাড়া দেই তো তখন সেটা তো স্বল্প মেয়াদের জন্য। তো এই স্বল্প মেয়াদী যে লেনদেন গুলা, এইগুলা হচ্ছে তোমার মুনাফা জাতীয় লেনদেন। তো আশা করি এখানে প্রত্যেকটা যে লেনদেন আছে এই প্রত্যেকটা লেনদেন সবার ক্লিয়ার। তো আমাদের যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সকল সাবজেক্টের কিন্তু ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো তোমরা আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়, এবং তোমরা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত থাকো যাতে সকল আপডেট খুব দ্রুত তোমরা পেয়ে যাও। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে।